রাখতে হবে। আমি মানস ভট্টাচার্য আমাদের সাথে যুক্ত হয়েছেন, মানস ভট্টাচার্য লেখক, গবেষক। মানসবাবু, এটা বোধহয় আপনারও মানে এই দায়টা আপনাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। এই হ্যাংলামিটা, আমরা যেরকম আইসক্রিম দেখলে আমাদের ওই জিভ বেরিয়ে যায়, আমরা ভালো খাবার দাবার দেখলে যেরকম জিভ বেরিয়ে যায়, ঠিক সেভাবেই এই একজন লিখেওছে ইনফ্যাক্ট যে বাংলায় বুদ্ধিজীবী বলে কিছু নেই ময়ূকদা, শুধু ধান্দাবাজ জীবী বুদ্ধি ধান্দার জন্য ব্যবহার করে, পার্থ দত্ত বলে একজন লিখেছে। আপনারাই তো এদেরকে মাথায় তুলে রেখেছেন। এরা যখন কোনো একটি বিষয় নিয়ে সমাজের বিবেক হয়ে যাওয়ার চেষ্টা করে, কোনো মিনমিনে চ্যানেলে তারা বসে বছরের পর বছর বসে তাদের মাথায় কাউকে বুদ্ধিজীবীর চেয়ার দিয়ে দেওয়া হয়, কাউকে মানবাধিকার কর্মীর চেয়ার দিয়ে দেওয়া হয়। আপনারাই তো এদেরকে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জায়গা তৈরি করে দিয়েছেন গ্রামের মানুষগুলোর কাছে। আজকে কি হলো? ময়ূরদা, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে সোনাগাছিতে যারা পেটের দায়ে অভাবের তাড়নায় দেহ বিক্রি করে তাদেরকে বলা হয় দেহজীবী, আর কলকাতাতে যারা নাম যশ এবং পেটের দায়ে নিজেদের বুদ্ধি বিক্রি করে তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। দুইয়ের মধ্যে খুব একটা তফাৎ নেই, দুজনেই কেউ দেহ বিক্রি করে অভাবের তাড়নায়, আর কেউ নিজের বুদ্ধি বিক্রি করে নিজেদের নাম যশের তাড়নায়। সুতরাং এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, এই দুইয়ের মধ্যে তুলনাটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের অবস্থার কথা বলো, তাহলে মহাভারতের উদ্যোগ পর্বের একটা খুব ভালো গল্প আছে, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র সঞ্জয় সংবাদ। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, যখন প্রচুর মানুষ মারা গেছে, ধৃতরাষ্ট্রের পুত্ররা মারা গেছে, তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে গিয়ে বলছেন যে আপনাকে এবার প্রেত কার্য করতে হবে, মানে ছেলেপুলের শ্রাদ্ধ করতে হবে, চারিদিকে শ্মশান তৈরি হয়েছে। তো তখন ধৃতরাষ্ট্র বলছে যে এরকম কেন অবস্থা হলো, মানে আমি কেন প্রেত কার্য করবো, আমার 100 ছেলের শ্রাদ্ধ কেন করব? তো তখন বিদুর তাকে বললেন, ভাবনা উচিত ছিল প্রতিজ্ঞার কালে, আপনি রাজধর্ম পালন করতে ব্যর্থ হয়েছেন, সে কারণে আজকে আপনাকে এই মহা শ্মশানের ছবি দেখতে হচ্ছে। যে দেশের প্রশাসনের ভূমিকা গান্ধারীর মতো যারা চোখ বেঁধে থাকে, যে দেশের পুলিশের ভূমিকা ধৃতরাষ্ট্রের মতো, সেই দেশে পাড়ায় পাড়ায় দুর্যোধন দুঃশাসনের জন্ম হবে, সে দেশে কখনো যুধিষ্ঠির অর্জুনের জন্ম হবে না। এই রাজ্যে এখন প্রশাসন চোখ বেঁধে আছে গান্ধারীর মতো, ধৃতরাষ্ট্র শুধু রাষ্ট্র ধরে আছে, চালাতে বাধ্য। সুতরাং রাজ্যে পাড়ায় পাড়ায়, সেটা চোপড়া থেকে সন্দেশখালী, দুর্যোধন দুঃশাসনদের দাপট বাড়বে, এ নিয়ে কোনো রকমের সন্দেহ নেই, যতক্ষণ না প্রশাসন তার চোখ খুলছে, ধৃতরাষ্ট্র তার রাজধর্ম পালন করছে। মানসবাবু, আপনার কাছে আমি যাব, আবার আমি আপনার কাছে যাব, কিন্তু শুভজিৎ বাবুও রয়েছেন এখানে, রাজপুত্র রয়েছে। তার আগে একবার দুই লেখক কবি রিপাবলিক বাংলায় তারা নিয়মিত প্যানেলিস্ট হিসাবে আসেন, আজ তারা এই অনুষ্ঠানে আসার ইচ্ছা প্রকাশ করলেও সময়ের অভাবে আমরা এক হয়ে তাদেরকে লাইভে দেখাতে পারছি না। একবার দেখে নিই বিনোদ ঘোষাল এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন জবাব চায় বাংলাতে। আমাদের এই রাজ্যটায় দিনে দিনে যে ভয়ঙ্কর বর্বরতা, যে তালিবানি একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন আমি আফগানিস্তানের কোনো তালিবানি শাসন দেখছি। এই কি দেখবার ছিল আমাদের পশ্চিমবঙ্গের বাসী হয়ে? আজকাল দেখা যায় দুটো শ্রেণীর বিশিষ্টজন তৈরি হয়েছে। একদল যারা সুযোগ সুবিধা পেয়ে গেছেন, তাদের মুখ চুপ। আরেক দল ভাবছেন কি দরকার বাবা ঘাঁটিয়ে, যেমন আছি চুপচাপই, তাতে আমার পরিবারটি অন্তত সুরক্ষিত থাকবে। কিন্তু নগর পুরিলে দেবালয়ে যেমন বাঁচে না, খুব খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং সমবেতভাবে যদি এই মুহূর্তে তীব্র প্রতিবাদে না নামা যায়, তাহলে কিন্তু আজ যেটা ভিডিওতে দেখছি, কাল আমার এই পরিস্থিতির ভিডিও কিন্তু অন্য কেউ তুলবে। শুভজিৎবাবু কি বলবেন? এই বাংলায় যে বর্বরতা চরমে, এগুলো সব দেখা যাচ্ছে, এগুলো সিক্রেটলি হচ্ছে না, তারপরেও মানে এই বুদ্ধিজীবী যারা তথাকথিত বলা হয়, তাদের এই যে হিরণ্ময় নীরবতা, প্রতিবারই বলি আমরা, মানে এবার একটা হেস্তনেস্ত করা হোক, স্টপ করে দেওয়া হোক, এরকম কি এটা মনে হয় না? ব্যান করে দেওয়া হোক। দেখুন, আমি বুদ্ধিজীবীদের প্রশ্নটা পরে আসছি, তার আগে আমি বলি যে এই পরিস্থিতিতে আমরা এলাম কি করে? একদিনে কি হঠাৎ করে আমরা দেখলাম আর এই সালিশি সভা বসছে আর এরকম একটা
তালিবানি কায়দায় একটা বিচার ব্যবস্থা তৈরি করে নিচ্ছে লোকাল এরিয়াতে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের একটা সিরিয়াস মানে সিস্টেমের রট ধরেছে, যাকে বলি আমরা পচন। সেটা হলো এরকম যে পার্টি সরকারে আসে তারা সরকারটাকেই মনে করে পার্টি, এবং পার্টি এবং সরকার এই দুটো একেবারে মিশে গিয়ে একটা প্যারালাল সরকার, পার্টির মতো সরকার চালায়। সরকার মানে আপনি বুঝতে পারবেন না কে সরকারটা আসলে চালাচ্ছে। মানে কনস্টিটিউশনাল অর্গানরা, সরকারের যে কনস্টিটিউশনাল অর্গান পুলিশ বা অন্যান্যরা, তারা চালাচ্ছে না পার্টির নেতারা চালাচ্ছে। এই ডিফারেন্সটা না হওয়ার ফলে আপনি দেখুন আজকের এই নেতারা, এরা এই যেমন তাজেমুল হচ্ছে লোকাল এমএলএ হামিদুল তার ঘনিষ্ঠ, এবং সে কিন্তু ওখানে একটা রীতিমতো লোকাল রাষ্ট্র তৈরি করে বসে আছে। মানে সে হচ্ছে মানে ওই এরিয়ার সে হচ্ছে একেবারে আপনি বলতেই পারেন লোকাল একটা তার সেট আপ আছে, সে সালিশি সভা, এবং হামিদুল নিজেই চোপড়ার বিধায়ক স্বীকার করেছেন যে সে নাকি ওখানে সালিশি সভা হয়। এবার আমার বক্তব্য যে এই সালিশি সভাগুলোর লোকাল স্ট্যান্ডাই কি, এর কি কোনো কনস্টিটিউশনাল লোকাল স্ট্যান্ডাই আছে? এই সালিশি সভা কি বসতে পারে আদেও? এবং পুলিশ, এবং আমি সেটাই বলছি, এবং এই যে সালিশি সভা এই বর্বর যার নাম তাজেমুল, এই যে বসাতে চেয়েছে দুটো, যেটা শতরূপ বললেন যে দুটো অ্যাডাল্ট যারা কনসেন্ট নিয়ে তারা থাকবেন কি না থাকবেন, কি করবেন। ভারতবর্ষের প্রধান বিচারপতি দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে জুডিশিয়াল একাডেমির একটি প্রোগ্রামে এসে বলেছেন যে এখানে হিউম্যান ডিগনিটিকে কনস্টিটিউশন প্রায়োরিটি দিয়েছে, টলারেন্সকে কনস্টিটিউশন প্রায়োরিটি দিয়েছে, কনস্টিটিউশন এটা এনশ্রাইন করা রয়েছে, এটা কনস্টিটিউশনের ভিশন যে মানুষ মানুষের মতো করে থাকবে, আমরা তাদের প্রোটেক্টর, আমরা তাদের সার্ভ করব। এবার মানে আমি জানি ক্লিপস ভাইরাল হয়, আমি জানি সংক্রমণ মহামারী কালে ভাইরাল হয়, মানে এটা ভাইরাল হচ্ছে, এটা আমাদের জন্য তো খারাপ। গোটা বাংলা এখন গণপিটুনির খবর দেখাচ্ছে, গোটা দেশ এখন দেখাচ্ছে কোন দেশে কোন জায়গাতে কি হচ্ছে না হচ্ছে। হেলথে একটা সাংঘাতিক রোগ হয় যেটাকে বলা হয় মাল্টি অর্গান ফেলিওর। এই সরকারকে দেখে আমার মনে হচ্ছে যে এদের মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, এবং এটা যে হয়েছে তার বড় কারণ নবান্নতে যে একেবারে স্ট্রিমিং করে যে মিটিংটা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীকে নিজেকে, মন্ত্রীদেরকে এবং পার্টির নেতাদের রেস্ট্রেন করতে হয়েছে যাতে সরকারের পুলিশ তারা যাতে ঠিক করে কাজ করতে পারে। এবং আপনি বলছেন পুলিশ কাজ করছে না, এগুলো আটকানো না, আপনি দেখুন, না হলে ফুলবাড়ি শিলিগুড়ির এরিয়াতে একটা লোকাল নেতাকে অ্যারেস্ট করতে হলো, এবং পুলিশ এই প্রথম বোধহয় স্বাধীনতা পেল এবং তারা নিজেদের মতো করে গিয়ে গুঁড়িয়ে দিল বা বুলডোজার। আমি যদিও বুলডোজার জাস্টিসের সমর্থন করি না এবং আমরা সে নিয়ে বিস্তর আলোচনা করেছি। আমি বলছি আজকের হামিদুলের কথায় ফিরে আসি, এই যে চোপড়ার এমএলএ, সে মুসলিম কাস্টমস, কেউ বলে হিন্দু কাস্টমস, এখানে মুসলিম কাস্টমস হিন্দু কাস্টমসের কথা কনস্টিটিউশন তো বলেনি প্রোটেক্ট করতে। না বলছেন মহিলা যে মার খাচ্ছে সে নির্লজ্জ মহিলা, উনি বলছেন দুশ্চরিত্র মহিলা, উনি বলছেন ক্যারেক্টারলেস। আমি বলছি হামিদুলের এগেইনস্টে আপনি অ্যাকশন নেবেন না? হামিদুল যে ওই নারীর যে চরিত্র হনন করলো ক্যারেক্টারলেস বলে, হামিদুল কি করে জানলো ওই নারীর চরিত্র ঠিক নেই? হামিদুলের চরিত্র নিয়ে কেউ প্রশ্ন করবে না? হামিদুল যে আমি একবার বাকিদের একটু থামাচ্ছি এই মুহূর্তে। আমি যেহেতু অনুরোধ করেছিলাম দর্শক যারা কথা বলতে চান আমার সাথে, দমদম থেকে এই মুহূর্তে অরিজিৎ দাস এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরিজিৎ বাবু, ময়ূক বলছি, খুব সংক্ষেপে আপনার বক্তব্যটি বলুন। অরিজিৎ বাবু বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন, টেলিভিশনটা একটু মিউট করে নিয়ে বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ বলছি, এই যে টিভিতে দেখাচ্ছে যে ছবিটা, একজন একটা মহিলাকে মারছে, হ্যাঁ মহিলাকে মারছে, তার বাড়ির লোক কেউ হবে বা পাড়ার প্রতিবেশী হবে, সে বাঁচাতে যাচ্ছে, তাকেও যে মানছে না, তার সামনে এতগুলো লোক এসে, আমি বলছি যে তারা যে সবার সামনে এগুলো মারছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারা কোনো প্রতিবাদ করছে না। ঠিক, এটা কি চলছে রাজ্য মধ্যে? ঠিক, অনেক ধন্যবাদ অরিজিৎ বাবু। আমি এই প্রশ্নটা, আপনার যে প্রশ্ন যে এই কি চলছে বাংলাতে,